হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন শুরু করছি ক্লাস 12-এর যে এবিটি এর টেস্ট পেপার, তার পেজ নাম্বার যে 35, তার 5 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো। এখানে 5 নম্বরে 3টে কোশ্চেন করতে হবে, 3 × 5 = 15। এখান থেকে কোশ্চেন যেগুলো থাকে সাধারণত একটা তোমার থাকবে চলতড়িৎ থেকে, একটা থাকবে তড়িৎচুম্বকীয় আবেশ আর পরিবর্তী প্রবাহ থেকে, আর আরেকটা থাকবে লাইট থেকে। ঠিক আছে, দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে কি বলেছে, একটি মিশ্র সমবায়ে এম সারি, একই কোষগুলির প্রতি সারিতে এন সংখ্যক কোষ রয়েছে। কোষগুলির তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর। সম্পূর্ণ সমবায়টির তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। একটি আর রোধের বহির্বর্তনীর মধ্য দিয়ে ওই ব্যাটারির যে তড়িৎ প্রবাহ পাঠায় তার মান নির্ণয় করো এবং এই মান সর্বোচ্চ হওয়ার শর্ত নির্ণয় করো। একটা কোশ্চেনে 5 নাম্বার, অনেকগুলো পার্ট আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে সাধারণত একটা কোশ্চেন থাকেই। তাহলে তোমরা এই যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা একবার ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দেখো এম সংখ্যক সারি আছে এবং প্রতিটা সারিতে কতগুলা কোষ আছে, এন সংখ্যক। তাহলে এখানে আমরা কোষের কয়েকটা সারি আগে দেখে নিই। তাহলে দেখো এখানে একটা আমরা কোষ নিচ্ছি, এ একটা এরকম কতগুলো আছে এন সংখ্যক। ওই জন্য আমি এখানে কি করছি, ডট ডট দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে এখানে একটা অঙ্কন করছি। এ একটা আছে, এই একটা সারিতে কতগুলো কোষ আছে, এন সংখ্যক। এর নিচে আর একটা এরকম সারি আছে। ঠিক আছে, এরকম সারি কতগুলো আছে, এম নাম্বার, মানে এম সংখ্যক। তাহলে এখানে ধরো এগুলোকে আমি কি করছি, সব ডট ডট দিয়ে দিচ্ছি, যে লাস্টে একটা সারি এখানে আমি অঙ্কন করছি। এবার এইটাকে কি করা হয়েছে, একটা বহির্বর্তনীর রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে একটা এর সঙ্গে বহির্বর্তনীর যে রোধ, সেই রোধের সঙ্গে যুক্ত করা হলো। দেখো ভালো করে, এই বহির্বর্তনীর যে রোধ সেটা হচ্ছে কত, আর। এবং কোশ্চেনে বলে দিয়েছে প্রতিটা কোষের যে তড়িৎচালক বল সেটা হচ্ছে কত, ই। আর প্রতিটা কোষের দেখো অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে, অভ্যন্তরীণ যে রোধ সেটা হচ্ছে কত, স্মল আর। তাহলে প্রতিটা কোষের অভ্যন্তরীণ যে রোধ, এটা স্মল আর, এটা স্মল আর, এটা স্মল আর, এটা ক্যাপিটাল আর। তাহলে দেখো প্রতি সারিতে কটা কোষ আছে, এন সংখ্যক। তাহলে এখানে যদি আমরা দেখি প্রতি সারির তড়িৎচালক বল, এটা সমান দেখো আসবে এন ইন্টু ই। ঠিক আছে, আর এইটা 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 যেহেতু সব কি আছে, সমান্তরাল সমবায় আছে, তাহলে দেখো মোট তড়িৎচালক বল, মোট ইএমএফ লিখে দিচ্ছি, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল, এটা সমান এন ইন্টু ই হবে। ঠিক আছে, প্রতি সারির অভ্যন্তরীণ রোধ, দেখো প্রতি সারির অভ্যন্তরীণ রোধ, এটা সমান দেখো হবে এন ইন্টু আর। কারণ দেখো এইটা এইটা এটা সবগুলো কোন সমবায় আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে প্রতি সারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত, এন আর। এবার দেখো এ এন আর এইগুলা সবাই কিভাবে আছে, সমান্তরাল আছে। তাহলে দেখো মোট অভ্যন্তরীণ রোধ
আর ড্যাশ হলে 1/r ড্যাশ এটা সমান 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr প্লাস কত ডট 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 এম পর্যন্ত চলবে। তাহলে এখান থেকে দেখো 1/r ড্যাশ এটা সমান m বাই কত nr, তাহলে এখানে r ড্যাশ এটা সমান কত আসবে nr বাই কত m। এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স বা মোট অভ্যন্তরীণ রোধ। আর এখানে একটা রোধ আছে সেটা দেখো কি আর, তাহলে বর্তনীর মোট রোধ কত হবে, বর্তনীর মোট রোধ এটা সমান আর প্লাস এনআর বাই কত এম। কারণ দেখো এই বর্তনীর মোট রোধের সঙ্গে এই যে আর রোধ সেটা কোন কম্বিনেশনে আছে, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। তাহলে এটা হচ্ছে বর্তনীর মোট রোধ, এটা বর্তনীর মোট তড়িৎচালক বল। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা সেটা ক্যালকুলেশন করব। অতএব প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আই এটা সমান আমরা জানি মোট তড়িৎচালক বল বাই কত মোট রোধ, এটা আর প্লাস কত এন আর বাই কত এম। এবার এমটা যদি আমরা লসাগু করি তাহলে আলটিমেট এটা দেখো আসবে এম ইন্টু এন ইন্টু ই, এম এন ই, কারণ লসাগু করলে ওটা আলটিমেট উপরে চলে যাবে, আর নিচে দেখো হবে এম আর প্লাস এন আর, এটা হবে। তাহলে এটা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা। আমাদেরকে কোশ্চেনে ওটা ক্যালকুলেশন করতে বলেছে, কি কি বলেছে দেখো, সম্পূর্ণ সমবায়টির তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ বর্তনীর তড়িৎচালক বল সেটা হচ্ছে কত এনই, আর সম্পূর্ণ বর্তনীর অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত এন আর বাই কত এম। তার সঙ্গে বলেছে একটি আর রোধের বহির্বর্তনীর মধ্যে দিয়ে ওই ব্যাটারি যে তড়িৎ প্রবাহ পাঠায় তার মান নির্ণয় করো। তাহলে ওই যে প্রবাহ পাঠাচ্ছে সেই তড়িৎ প্রবাহের মান কত এম এন ই বাই এম আর প্লাস এন আর। তার সঙ্গে বলেছে এবং এই মান সর্বোচ্চ হওয়ার শর্ত নির্ণয় করো, মানে আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে সেই কন্ডিশনটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে ভালো করে দেখো, এই যে সমীকরণ সেই সমীকরণটাকে আমরা যদি এইভাবে লিখি এম এন ই, তার নিচে এটাকে লিখে দিচ্ছি রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর পুরোটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ এম আর ইন্টু এন আর। দেখো এটা কিন্তু লেখা যাবে, কারণ এটাকে স্কোয়ারে ভাঙো, তাহলে দেখো এম আর প্লাস এন আর প্লাস দিয়ে মাইনাস দিয়ে, আচ্ছা এটা প্লাস হবে, কারণ এখানে ফর্মুলাতে যদি মাইনাস হয় তাহলে ওইটা দেখো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, দিয়ে এখানে এরকম একটা আসবে মাইনাস দিয়ে কেটে গিয়ে আলটিমেট দেখো এম আর প্লাস কত হবে এন আর, এটা থাকবে। এবার এই যে আই, সে আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। দেখো যদি এই রুট এম আর মাইনাস রুট এন আর এটা সমান 0 হয়, তাহলে আই এর মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর এটা সমান যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারবো রুট ওভার অফ এম আর এটা সমান রুট ওভার অফ এন আর। তাহলে আলটিমেট এখান থেকে দেখো এম আর এটা সমান কত আসছে এন আর। অর্থাৎ এই যে সমীকরণে আমরা প্রবাহ মাত্রা পেয়েছি তার যে রাশিমালা, সেখানে আমরা এম আর আর এন আর এর ভ্যালুটা যদি সমান বসাই, বা এন আর এর জায়গায় তুমি এম আর বসিয়ে দাও বা এম আর এর জায়গায় এন আর বসিয়ে দাও, তাহলে তখন প্রবাহ মাত্রার মান যেটা সেটা ম্যাক্সিমাম হবে। এবং প্রবাহ মাত্রার যে ম্যাক্সিমাম মান সেটাও দেখো আমরা ক্যালকুলেট করতে পারবো। আই ম্যাক্স এটা সমান হবে এম এন ই বাই এখানে এম আর, এন আর এর জায়গায় কত এম আর বসিয়ে দাও, তাহলে আলটিমেট এম এন ই বাই কত 2 এম আর।
তাহলে কেটে যাবে, তাহলে এটা দেখো NE বাই কত 2R আসবে। আবার যদি তুমি MR এর জায়গায় স্মল n ইন্টু স্মল r বসাও, তাহলে তখন ME বাই কত আসবে 2 ইন্টু স্মল r আসবে। তাহলে এটাই হচ্ছে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত এবং বর্তনীর সর্বোচ্চ প্রবাহ মাত্রা। দেখো এইগুলাই আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে বলেছে, এই সবকটা ক্যালকুলেশন মিলে 5 মার্কস। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটায় চলে যাব। কি বলেছে, পোটেনশিওমিটারের সাহায্যে কিরূপে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয় তা বর্তনী চিত্রের সাহায্যে বর্ণনা করা। দেখো এই যে কোশ্চেন, সেই কোশ্চেনটা যে ফিজিক্সের ফার্স্টে যে পেজটা ছিল অর্থাৎ ফিজিক্স 1 যেটা, তার যে 5 নম্বরের কোশ্চেন সেখানেও ছিল। আবার দেখো এখানেও আমরা 3 নম্বরের যে ফিজিক্সের পেজ সেখানেও পাচ্ছি। তাহলে যদি তোমরা এরকম আরও কয়েকটা পেজ টেস্ট পেপারের সলিউশন দেখো, তাহলে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তারপরে রিপিট হচ্ছে। এবং 10টা তুমি যদি টেস্ট পেপারের পেজ করো, তাহলে মোটামুটি দেখবে সব কোশ্চেনই দেখবে রিপিট হচ্ছে, বা আশা করা যাচ্ছে ওই কোশ্চেনের মধ্যে থেকে তোমরা ফাইনালে কিন্তু কমন পেয়ে যাবে। কারণ টেস্ট পেপারে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়েই কোশ্চেন করা হয়। হলো, তাহলে এই যে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করা হয় সেটার ক্যালকুলেশনটা একবার দেখো। এর আগে আমি ক্যালকুলেশন করেছিলাম এইভাবে লিখে লিখে। তাহলে এই যে লেখা, সেই লেখাটা এবং এর যে এক্সপ্লানেশন সেটা আমি ফার্স্টের যে মডেলটা ছিল সেইখানে করে দিয়েছি। আর লেখা যেটা, সেই লেখাটা তোমাকে এতটুকু এইভাবে লিখতে হবে, তবেই তুমি 3 নাম্বার কিন্তু পাবে। এটা যে 3 নম্বরের কোশ্চেন, সেই 3 নম্বরের কোশ্চেনের জন্য তোমাকে এখানে সার্কিট সিম্বল যেটা আছে বা সার্কিট ডায়াগ্রাম সেটা ড্র করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এই যে ক্যালকুলেশান এখানে আমি যেভাবে করেছি এইভাবে লিখে লিখে ক্যালকুলেশানটা করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, এটা একটা হলো। তারপরে দেখো বলেছে মিটার ব্রিজের কার্যনীতি লেখো, অর্থাৎ মিটার ব্রিজ কিভাবে কাজ করে সেটাকে আমাদেরকে দেখাতে বলেছে। এটাও দেখবে এর আগে একটা কোশ্চেনে ছিল, সেখানে জাস্ট একটা প্রবলেম ছিল মিটার ব্রিজ থেকে। তাহলে মিটার ব্রিজ, এখানে একটা 1 মিটার দৈর্ঘ্যের একটা তার থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স বক্স থাকে, যেটা রেজিস্ট্যান্স ধরা হয় কত R, তারপরে এখানে একটা আননোন রেজিস্ট্যান্স লাগানো থাকে, আর এই দিকে কি হয়, একটা 1 মিটার দৈর্ঘ্যের তার থাকে। এটা হচ্ছে একটা তার, সেই তারের গায়ে কি করা থাকে, স্কেল লাগানো থাকে। এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটা তার, ওই জন্য এটাকে মিটার ব্রিজ বলে। আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ধরা হয় X। এই R আর S এর যে জাংশন পয়েন্ট, সেখান থেকে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। আর এটা এই যে এইদিকে রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় P, আর এই দিকে যে পার্টটা হয় সেটাকে বলা হচ্ছে কি Q। P আর Q এর মানে R আর P এর জাংশন পয়েন্ট, আর S আর Q এর জাংশন পয়েন্টে তোমার কি থাকে, একটা ব্যাটারি এরকমভাবে কানেক্ট করা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ব্যাটারি, ব্যাটারির মধ্য দিয়ে যায়। এবার এই যে মিটার ব্রিজ, সেখানে কোন নীতিটাকে কাজে লাগানো হয়, হুইস্টন ব্রিজের যে নীতি, সেই নীতিটাকে কাজে লাগানো হয়। এবার এই যে গ্যালভানোমিটার, তার সঙ্গে একটা জকি লাগানো থাকে, এটা হচ্ছে J। এবার জকিটাকে P আর Q এর যে তারটা আছে, এই তারের বিভিন্ন জায়গায় কি টাচ করা হয়, অর্থাৎ টাচ করে দেখা হয় যে কোন জায়গাতে গ্যালভানোমিটারের যে প্রবাহ সেটা শূন্য। যেখানে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়, তুমি ধরে নাও এখানে এই P প্রান্ত থেকে এইদিকে L দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের প্রবাহটা কি শূন্য হলো। তাহলে দেখো টোটাল তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বা 100 সেন্টিমিটার। তাহলে এটা যদি L হয়, তাহলে এই দিকের যে তারটার দৈর্ঘ্য হবে 100 মাইনাস কত L, যেটা রেজিস্ট্যান্স আবার Q ধরা হয়। এবার এখানে যেহেতু গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য আর হুইস্টন ব্রিজের নীতিটাকে কাজে লাগানো হয়,
ওই জন্য এখানে পি বাই কিউ এটা সমান তোমার আর বাই এস হবে। পি বাই কিউ ইকুয়াল টু কত? আর বাই এস। তাহলে দেখো এই যে তারটা আছে সেই তারটার একক দৈর্ঘ্যের রোধ যদি রো হয় তাহলে এল দৈর্ঘ্যের যে রোধ সেটা পি, পি এর জায়গায় দেখো আমরা লিখতে পারবো রো ইন্টু এল। আর কিউ অংশের দৈর্ঘ্য কত? 100 মাইনাস এল। তাহলে 100 মাইনাস এল ইন্টু রো। দেখো রোটা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ, তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে? এল ইন্টু রো বা রো ইন্টু এল। ঠিক একই রকমভাবে নিচেরটাও হবে, এটা সমান দেখো কত? আর ইন্টু এ, আর বাই এস। তাহলে এখান থেকে আলটিমেট রো রো কেটে যাবে, তাহলে এখান থেকে এস এটা সমান দেখো আসবে আর ইন্টু 100 মাইনাস এল বাই কত? এল। তাহলে এই যে সূত্র, সেই সূত্রের সাহায্যে আননোন যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু মেজার করা যায় মিটার ব্রিজের সাহায্যে। এখানে আর এর যে জায়গা, সেই জায়গাতে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা একটা জানা রেজিস্ট্যান্স, মানে ওটাকে তুমি ইচ্ছে মতো কি তুলতে পারো। তাহলে ওখানকার রেজিস্ট্যান্সটা যদি আমার জানা থাকে আর জকির কোন অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হলো, এই তারের গায়ে যে স্কেলটা লাগানো থাকে সেই স্কেল থেকে আমরা এলটা পেয়ে যাব। তাহলে দেখো এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে বসালে এস বা আননোন যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটাই হচ্ছে তোমার মিটার ব্রিজের কি কার্যনীতি, এটাই একটু লিখতে হবে যে মিটার ব্রিজে হুইস্টন ব্রিজের যে নীতি সেটাকে কাজে লাগানো হয়। তাহলে জকির অবস্থান পরিবর্তন করে দেখা হয় যে কোন অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহটা শূন্য হচ্ছে, সেই অবস্থানে পি বাই কিউ এটা সমান আর বাই এস হবে, যেটা ক্যালকুলেশনটা দিতে হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে লেঞ্জের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। দেখো লেঞ্জের সূত্র হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্র, সেখানে মোট 3টে সূত্র আছে, তার মধ্যে 2টো হচ্ছে ফ্যারাডেস ল বা ফ্যারাডে সূত্র, আর 3 নম্বর হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকে হবে যেদিকে হলে তার উৎপত্তির কারণটা বাধা পাবে। দেখো ফ্যারাডের যে 2টো সূত্র, তার মধ্যে প্রথম সূত্রে বলা আছে কি কারণে বা কখন কোনো একটা বর্তনীতে তড়িৎচালক বল সৃষ্টি হবে, আর দ্বিতীয় যে সূত্র সেখান থেকে জানা যায় তড়িৎচালক বলের মান বা তার রাশিমালা। এবার ফ্যারাডের 2টো সূত্রের মধ্যে কোথাও বলা নেই যে তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে, সেই অভিমুখটা জানা যায় লেঞ্জের সূত্রের সাহায্যে। কি বললাম? যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকেই হবে যেদিকে হলে তার উৎপত্তির কারণটা বাধা পাবে। এবার এটার ব্যাখ্যা, মানে এই যে লেন্স বলেছিলে অবশ্যই এটা শক্তি বা কনজারভেশন অফ এনার্জি যেটা তার যে ল সেটাকে কি সাপোর্ট করে। কিভাবে এটা ব্যাখ্যা করবে যে উৎপত্তির কারণটাকে বাধা দিচ্ছে? দেখো আমরা এরকম একটা বদ্ধ বর্তনী নিচ্ছি, একটা বদ্ধ বর্তনী, তার সঙ্গে একটা কি করা আছে? গ্যালভানোমিটার লাগানো আছে। একটা বদ্ধ বর্তনী, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার। আমরা জানি গ্যালভানোমিটার কি কাজে লাগে? কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করছে কিনা সেটা জানার জন্য। এইবার এখানে একটা আমরা কি করলাম? চুম্বক নিলাম। এই চুম্বকের এটা নর্থ আর এটা কি এস, মানে সাউথ। এইবার যখনই এই চুম্বকটাকে কুণ্ডলীর সাপেক্ষে একবার নিয়ে আসবো আর নিয়ে যাব, তখন কি হবে? এই যে কুণ্ডলী তার রেসপেক্টে যে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সেটা কী হবে? পরিবর্তন হবে। আর চৌম্বক প্রবাহের যে পরিবর্তন সেটা যদি হয় তাহলে সেই বর্তনীতে একটা তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ কী হবে? প্রডিউসড হবে। এবার এই যে ইএমএফ প্রডিউসড হবে তার যে ডাইরেকশন সেটা ম্যাগনেটিক এই লেন্সের যে ল সেটা সাহায্যে আমরা কি জানতে পারবো। দেখো এখানে আমরা চুম্বকটাকে নিয়ে আসছি আবার নিয়ে যাচ্ছি। লেঞ্জের সূত্র কি বলেছে? যে তড়িৎচুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকে হবে যেদিকে হলে কারেন্টটা বাধা পাবে। দেখো এইখানে যে পোলটা আছে বা মেরুটা আছে সেটাকে নর্থ মেরু বা উত্তর মেরু। এবার এই যে বর্তনী, সেই বর্তনীর মধ্য দিয়ে যদি ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্টটা ফ্লো করে, আমরা জানি কোনো একটা বর্তনীতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ফ্লো করে কারেন্ট,
মানে কোনো একটা ক্লোজ সার্কিটে বা একটা বদ্ধ বর্তনী, তাহলে যে দিক থেকে দেখলে মনে হবে যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, সেই দিকে কী হবে? নর্থ পোল। কারণ দেখো একটা এরকম এন লিখে তুমি এটাকে যে যদি তীর চিহ্ন দাও, তাহলে দেখো এটা নর্থ হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা মনে রাখবে, আমরা এই দিক থেকে দেখছি, কি মনে হচ্ছে? কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ফ্লো করছে। তাহলে সামনের দিকে কী হবে? নর্থ পোল। আর যে ধরো পিছন থেকে দেখছে তার কি মনে হবে? যে ক্লকওয়াইজ ডাইরেকশনে যাচ্ছে, তাহলে ওই দিকে কী হবে? সাউথ পোল। তাহলে যখনই এই অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, এই ম্যাগনেটের সামনে এই কারেন্টটা ফ্লোয়ের জন্য এইদিকে একটা ম্যাগনেট যে ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড, আমরা জানি ওরস্টেডের যে ল, সেখান থেকে যে কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেখানে কি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে যখনই কারেন্ট ফ্লো করবে, ওর নিজে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, সেই চৌম্বক ক্ষেত্রের সামনের দিকে কী হবে? নর্থ। আর এই ম্যাগনেটের হচ্ছে কি নর্থ। তাহলে নর্থ একে অপরকে কী করবে? রিপালশন করবে। অর্থাৎ যখন এই ম্যাগনেটটাকে আমরা নিয়ে যাব, তখন ও কী করবে? একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। এবার যদি আমরা এখানে কারেন্ট পেতে চাই, তাহলে ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কী করতে হবে? আমাদেরকে কার্য করতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা কার্য করব, তার পরিবর্তে কিন্তু এখানে কারেন্ট বা প্রবাহমাত্রা পাবো। এটা যে শক্তির সংরক্ষণ সূত্র, সেটাকে কী করে? সাপোর্ট করে। ওই জন্য অনেক সময় কোশ্চেন এটাও থাকে যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র, বা লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্রকে ব্যাখ্যা করো। তাহলে এখানে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে ব্যাখ্যা এটাই যে যখন চুম্বকের এই দিকে নর্থ মেরু থাকবে, তখন ওই বর্তনীতে বিপরীত মুখে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহ মাত্রা যাবে। আর যদি সামনের দিকে সাউথ মেরু বা উত্তর মেরু থাকে, তাহলে তখন ঘড়ির কাঁটার দিকে কী হবে? কারেন্ট প্রবাহিত হবে। হলো? ওর সঙ্গে আবার দেখা বলেছে ডাইনামার কার্যনীতি ব্যাখ্যা করো। ডাইনামা হচ্ছে যেখানে তোমার মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি থেকে রূপান্তরিত হয়। তাহলে ডাইনামার কার্যনীতি, মানে ডাইনামা কিভাবে কাজ করে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে আমাদের কাছে। তাহলে দেখো ডাইনামা কিভাবে কাজ করে। এখানে আমরা একটা ম্যাগনেটের নর্থ পোল নিচ্ছি, আর এইদিকে একটা ম্যাগনেটের সাউথ পোল নিচ্ছি। তাহলে মিডিলের যে রিজিয়ান, সেখানে নর্থ থেকে সাউথের ডাইরেকশানে কী হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের যে অভিমুখ, সেটা সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হয়। আর এই যে চৌম্বক ক্ষেত্র, তার মাঝখানে একটা আমরা আয়তকার কী করলাম? কুণ্ডলী নিলাম। ঠিক আছে? আয়তকার কুণ্ডলী। এই আয়তকার কুণ্ডলীটাকে এই যে একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের রেসপেক্টে ওমেগা যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, সেই কৌণিক বেগের রেসপেক্টে কী করা হচ্ছে? ঘোরানো হচ্ছে। তাহলে দেখো এখানে ডাইনামার কার্যনীতি বলেছে, মানে কিভাবে ডাইনামাতে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা জানি ডাইনামা দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার এসি ডাইনামা, একটা ডিসি ডাইনামা। তাহলে যখনই এই ডাইনামাটাকে ঘোরানো হবে চৌম্বক ক্ষেত্রে, এ বি সি ডি যে আর্মেচার, এই যে আয়তকার কুণ্ডলী, সেই কুণ্ডলীতে কী হবে? মানে আয়তাকার কুণ্ডলী, এটাকেই তোমার অ্যাকচুয়ালি বলা হয় কি? আর্মেচার। এখানে আমরা একটা কী করলাম? ইলেকট্রিক বাল্ব লাগিয়ে দিলাম। ঠিক আছে? এরকম ধরো সার্কিটটা থাকলো। যখনই একটা আয়তাকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হবে, তখন ওই কুণ্ডলীর রেসপেক্টে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। আর আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং সেই তড়িৎচালক বলের যে অভিমুখ, সেটা জানা যায় ফ্লেমিং রাইট হ্যান্ডস রুলস বা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মের সাহায্যে। তাহলে এখানে যদি আমরা ডানহস্ত নিয়মটা অ্যাপ্লাই করি, আচ্ছা, তাহলে আমরা একটা আর্মেচার নিয়ে নিই। দেখো তুমি ধরে নাও এটা হচ্ছে একটা কি আর্মেচার, জাস্ট এটা একটা আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। এই আর্মেচারটা দেখো দুই রকমভাবে ঘুরতে পারে, হয় এরকমভাবে, না হলে উল্টো দিকে যে কোনো একটা দিকে ঘুরতে পারে। আমরা এই আর্মেচারটাকে এইভাবে কি ঘোরাচ্ছি, তাহলে দেখো এই দিকে যে স্পাইরাল বাইন্ডিংটা দেওয়া আছে সেটা উপরের দিকে উঠবে, আর এই দিকে যে ফাঁকা অংশটা আছে বা যেটা স্পাইরাল বাইন্ডিং নেই, সেটা নিচের দিকে নামবে।
এবার যখনই এই অংশটা উপরের দিকে উঠবে সেখানে যদি আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলসটা অ্যাপ্লাই করি, সেটা কি, যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমাকে যদি সমকোণে রাখি, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা হচ্ছে তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে এই মধ্যমা যেটা সেটা কারেন্টের বা তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এখানে তুমি যদি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলসটা অ্যাপ্লাই করো, তাহলে দেখো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, এটা যেহেতু উপরের দিকে উঠছে তাহলে এটা উপরের দিকে থাকলো, তাহলে মধ্যমা যেটা সেটা দেখো এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে এ থেকে বি এর দিকে একটা কারেন্ট এইদিকে ফ্লো করবে। ঠিক এবার দেখো এই এবিটা যদি উপরে ওঠে তাহলে সিডিটা কী হবে, নিচে নামবে। এখানে তুমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলসটা অ্যাপ্লাই করো, তাহলে দেখো এখানে যে মধ্যমা সেই মধ্যমাটা নিচের দিকে থাকছে, তাহলে এইখানে এই দিকে কী হবে, একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে যখনই কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তাকার কুণ্ডলী বা আর্মেচারকে ঘোরানো হবে, তখন সেই ঘূর্ণনের জন্যে ওই বর্তনীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, অর্থাৎ ডাইনামা এখানে তোমার যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এইটার যে কার্যনীতি সেটাকে একটু ভাষাতে তোমাদের লিখতে হবে, হলো। এরপরে অথবাতে যে কোশ্চেনটা আছে সেটা দেখো। দেখো কি আছে কোশ্চেনটা, বলেছে ই সমান E0 সাইন ওমেগা টি এর একটি পরিবর্তী ভোল্টেজ রোধহীন কোনো আবেশক এল এর সাথে যুক্ত করা হলো, গণনার সাহায্যে দেখাও যে প্রবাহ মাত্রা ভোল্টেজ সাপেক্ষে π/2 কোণে পিছিয়ে থাকবে। এই কোশ্চেনটা মনে হয় এর আগের একটা কোনো পেজে ছিল মনে হয়, দেখো। অর্থাৎ এটা বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনী। তাহলে এখানে আমরা একটা বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনী অঙ্কন করব। দেখো এখানে একটা এসি সোর্স আছে এরকম, এটা হচ্ছে আবেশক এল, আর এটার বলে দিয়েছে দেখো তড়িৎচালক বল যেটা ই সমান E0 সাইন ওমেগা টি। তাহলে এই যে সার্কিটটা সেই দিকে কী করবে, একটা কারেন্ট ফ্লো করবে। আর আমরা জানি যে আবেশকের মধ্য দিয়ে যদি এরকম পরিবর্তী কারেন্ট যায় তাহলে আবেশকে একটা বিপরীতমুখী তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেটা হচ্ছে L × di/dt। তাহলে এই বর্তনীর লব্ধি তড়িৎচালক বল কত হবে সেটা এভাবে লিখতে হবে, যে বর্তনীর লব্ধি তড়িৎচালক বল এটা সমান হবে E - L × di/dt। দেখো এই কোষটা বা এই এসি সোর্সের তড়িৎচালক বল যেদিকে হবে এটা তার অপোজিট ডাইরেকশনে বা অপোজিট দিকে হবে। এবার লব্ধি তড়িৎচালক বল সমান আমরা জানি বর্তনীর প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এখানে যেহেতু কোনো রোধ নেই ওই জন্য 0। তাহলে এবার এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো ই সমান L × di/dt, হলো। এবার ই এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, E0 × সাইন ওমেগা টি, এটা সমান L × di/dt, হলো। এবার এখান থেকে যদি আমরা একেবারে ডিআই ক্যালকুলেশন করি তাহলে এটা দেখো হবে E0/L × সাইন ওমেগা টি × dt, এটা আসবে। এবার আমরা এক কাজ করি, দুই দিকে ইন্টিগ্রেশন করে দিই। যদি দুই দিকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই দিকে দেখো হবে I আর ডান দিকে হবে E0, আর সাইন ওমেগা টি ডিটি এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তখন সেটা দেখো মাইনাস আসবে, কারণ এখানে মাইনাসটা এবার আগে দিয়ে দিই, তাহলে -E0/ωL, মানে এটার ইন্টিগ্রেশন করলে আসবে cos ওমেগা টি, মানে -cos ওমেগা টি বাই ওমেগা, এটা আগে লিখে দিলাম, ইন্টু এখানে কত cos ওমেগা টি, cos ওমেগা টি। এবার এটাকে এইভাবে লিখছি I সমান -I0 × cos ওমেগা টি, তাহলে এটাকে এইভাবে লিখছে I সমান I0 × এখানে লিখে দিচ্ছে সাইন ওমেগা টি মাইনাস কত π/2, এটা লেখা যাবে। দেখো কোশ্চেনে আমাদের বলেছে দেখাতে যে
গণনার সাহায্যে দেখাও যে প্রবাহ মাত্রা ভোল্টেজ সাপেক্ষে π/2 দশাগুণে পিছিয়ে থাকবে। দেখো ভোল্টেজের দশা কত ওমেগা টি, আর প্রবাহ মাত্রার দশা ওমেগা টি মাইনাস π/2, তাহলে কে দশার দিক থেকে পিছিয়ে আছে আই, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এটাই বলেছে দেখো ক্যালকুলেশন করতে যে দশার দিক থেকে π/2 পরিমাণে পিছিয়ে থাকবে। এরপরে বি এর দেখো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, বলেছে এল এর মান 1 মিলি হেনরি এবং প্রযুক্ত ভোল্টেজের কম্পাঙ্ক 50 হার্জ হলে উপরোক্ত ক্ষেত্রে আবেশীয় প্রতিঘাত কাকে। দেখো এই যে ওমেগা এল যেটা পেলাম, হ্যাঁ এই ওমেগা এল যেটা, এটাকে বলা হয় আবেশীয় প্রতিঘাত। এটাকে বলা হয় আবেশীয় প্রতিঘাত। এটাই আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। তার মধ্যে এল এর ভ্যালু দেখো দেওয়া আছে, এল সমান কত 1 মিলি হেনরি, তাহলে 1 × 10⁻³ হেনরি, আর কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে ওমেগা চলে আসবে। দেখো আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2πn, তাই তো, তাহলে 2πn এর জায়গায় কত 50, তাহলে এটা সমান কত হয়ে গেল 100 পাই। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি ওমেগা এল, তাহলে কি আসছে দেখো, তাহলে আবেশী প্রতিঘাত ওমেগা এল এটা সমান হচ্ছে ওমেগার জায়গায় 100 পাই ইন্টু এল, এলের ভ্যালু কত আছে 1 × 10⁻³ তার মানে এটা আসছে পাই ইন্টু 10⁻⁻1। পাইয়ের ভ্যালু হয় 3.14, তাকে 10 দিয়ে ভাগ 1 10⁻⁻1 মানে 1/10, তাহলে 0.314 কত ওহম। আবেশীয় যে প্রতিঘাত তার যে একক সে একক কী হয় ওহম হয়, তাহলে এটা হচ্ছে 0.314 ওহম হলো। আচ্ছা এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে 19 নাম্বার, কি আছে 0.5D এবং 0.2D ক্ষমতা সম্পন্ন দুটি লেন্স পরস্পর সংস্পর্শে আছে, সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য কত। আচ্ছা প্রথম যে লেন্সটা আছে তার ক্ষমতা বা পাওয়ার বলে দিয়েছে। দেখো আমরা জানি লেন্সের যে ক্ষমতা পি এটা সমান হয় 100/f, এফটা যদি তোমার ফোকাস দৈর্ঘ্যটা সেন্টিমিটারে হয়, আর যদি মিটারে হয় তাহলে তখন ওইটা কী হয় ওই 1/f হবে। আমরা সেন্টিমিটারে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে প্রথম যে লেন্স তার যে ফোকাস দৈর্ঘ্য সেই ফোকাস দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি আমরা f1, তাহলে এখান থেকে দেখো f1 সমান লেখা যাবে 100 প্রথমটার কি পাওয়ার সেটা বলেছে কত 0.5, এত কী হবে সেন্টিমিটার, তাহলে এটা সমান দেখো কত আসবে 0.5 মানে হাফ, তাহলে দুইটা উপরে উঠে গেল, তার মানে দেখো এটা আসবে 200 সেন্টিমিটার। আর দ্বিতীয় যে লেন্সটা আছে তার যে ফোকাস দৈর্ঘ্য সেটাকে আমরা ধরে নিচ্ছি f2, তাহলে এটা আসবে 100/0.2 অত কি সেন্টিমিটার, তাহলে এটা দেখো 100 ইন্টু এটা 10 হয়ে গেল আর এটা 2, তার মানে 1000/2 মানে কত হচ্ছে 500 সেন্টিমিটার। তাহলে প্রথমটার ফোকাস দৈর্ঘ্য যেটা পেলাম আমরা f1 সেটা হচ্ছে 200 সেন্টিমিটার, দ্বিতীয়টার ফোকাস দৈর্ঘ্য যেটা পেলাম সেটা হচ্ছে 500 সেন্টিমিটার। এবার লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলা আমরা জানি, তুল্য ফোকাস দৈর্ঘ্য যদি f হয় তাহলে 1/f এটা সমান হয় 1/f1 প্লাস 1/f2, তাহলে এখান থেকে f যদি তুমি ক্যালকুলেশন করো আসবে f1 f2/f1 প্লাস কত f2, এই দুটো ভ্যালু এবার আমরা কি করব বসিয়ে দেবো। তাহলে f সমান কি আসছে f1 এর ভ্যালু কত 200, তাহলে 200 ইন্টু 500/200 প্লাস 500 মানে কত 700, তাহলে এই শূন্য কী হয়ে গেল কেটে গেল, তাহলে আলটিমেট কত আসছে 500কে 5কে 200 দিয়ে গুণ করলে 1000,
তাহলে এটা দেখো আসবে 1000 বাই কত 7, এটা কিন্তু কিসে সেন্টিমিটারে। এবার এখানে যদি আমরা মিটারে করি তাহলে 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা দেখো 1000 বাই কত 7 ইন্টু এখানে নিচে 100 করে দিলাম। তাহলে এটা কেটে গেল, তাহলে 10/7, 10/7 যেটা আসবে সেটা হবে অ্যান্সার। হলো। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, রোদ চশমার ক্ষেত্রে কি ধরনের কাঁচ ব্যবহার করা হয়। এটা মনে রাখবে, রোদ চশমায় পোলারয়েড ব্যবহার করা হয়। তাহলে সানগ্লাস বা রোদ চশমা সেখানে কি ব্যবহার করা হয়, পোলারয়েড। এটা লিখে রাখো, সানগ্লাস বা রোদ চশমায় পোলারয়েড ব্যবহার করা হয়। তারপরে বলেছে একটি লেন্সকে বায়ু থেকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য ক্ষমতা কমবে না বাড়বে। দেখো এর আগে 3 নম্বরের কোশ্চেনেই দেখবে আমরা পেয়েছিলাম যে কোনো লেন্সকে যদি জলে ডোবানো হয় তাহলে তার যে ফোকাস দৈর্ঘ্য সেটা কী হবে, বাড়বে। তাহলে উত্তর কী হবে, লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে, আর ফোকাস দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ক্ষমতা কী হবে, কমবে। তাহলে উত্তর হবে লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য বাড়বে এবং তার ক্ষমতা কমবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, কাঁচে আলোর বেগ। তাহলে কাঁচে আলোর যে বেগ সেটা বলে দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। একটি নির্দিষ্ট তরলে আলোর গতিবেগ দেখা গেল এইটা। তাহলে অন্য কোনো একটা লিকুইডে বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, তাহলে কাঁচে আলোর বেগ বলে দিয়েছে। তাহলে কাঁচে আলোর বেগ যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, ভিজি। কাঁচে আলোর যে গতিবেগ সেটাকে আমরা ধরে নিচ্ছি ভিজি। এটা সমান হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক বলা আছে। আচ্ছা, একটি নির্দিষ্ট তরলে আলোর বেগ, তাহলে অন্য একটা তরল, সেই তরলটাকে আমরা তাহলে জলই ধরে নিই। আচ্ছা, অন্য তরল তো ওটা আমরা ভি হিসেবে লিখছি। ওই তরলে আলোর গতিবেগ ভি, এটা সমান দেখো কোশ্চেনে বলেছে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, কি বলেছে, বায়ুর সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো কাঁচের ক্ষেত্রে আমরা এটা নিশ্চয় লিখতে পারবো ভিজি, এটার সমান হচ্ছে C/mUg লেখা যাবে। আর ওই যে তরলটার আছে সেই তরলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি, এটার সমান C/aμ। ওই তরলটা আছে একটা নাম দিয়ে দিই, তরল তো লিখে দিলাম, লিকুইড। হলো। তাহলে এটা হলো তরলটার ক্ষেত্রে, আর ওইটা হলো কার ক্ষেত্রে, কাঁচের ক্ষেত্রে। এবার একটা আমরা কাজ করি, এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে যদি ভাগ করি তাহলে দেখো এখানে ভিজি আর এখানে কত হয়ে গেল, ভিএল। তাহলে ভিজি এখানে কত হচ্ছে C/mUg। তাহলে এইটা দেখো আলটিমেট উল্টে যাবে, তাহলে A × μ × L বাই কত সি কেটে গেল। তাহলে ভিজি মানে কাঁচে আলোর গতিবেগ, সেটা দেখো বলা আছে কত, 2 × 10⁸ বাই নিচে ভিএল, এটাও দেওয়া আছে 2.5 × 10⁸। aμL এটা ক্যালকুলেট করতে হবে, aμL, আর এটার ভ্যালু দেওয়া আছে কত 1.5। এটা তো এটা কেটে গেল। তাহলে দেখো aμL এটা সমান আলটিমেট কত আসছে, এটা কোনাকুনি গুণ করে দাও। তাহলে 2 × 1.5 বাই নিচে কত 2.5, দেখো এটাই হবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এখানে পয়েন্ট তো উঠে গেল, তাহলে 2 × 15 বাই 25, এটাকে 5 দিয়ে যদি কাটা হয় তাহলে 3, এটাকে 5 দিয়ে যদি কাটা হয় 5, তাহলে এটা সমান 6/5। 6/5 মানে হয় 1.2। তাহলে ওই মাধ্যমটার যে প্রতিসরাঙ্ক সেটা আসবে 1.2। তোমাদের বইয়ে দেখবে অন্য কিছু দেওয়া আছে, সেটা দেখবে টেস্ট পেপারে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা 0 পয়েন্ট সামথিং।
তাহলে একটা জিনিস মনে রাখবে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর শূন্য মাধ্যম বা ভ্যাকিউমে থেকে কখনোই কম হতে পারে না। এটা সঠিক উত্তর হবে 1.2। আর মিউ যেটা বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা একটা জাস্ট নাম্বার, এর কোনো রকমের ইউনিট বা ডাইমেনশন থাকে না, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। বোঝা গেল? তাহলে এই হলো তোমার 5 নম্বরের সমস্ত কোশ্চেনের উত্তর। নেক্সট যে ভিডিও, এর পরে যে পেজটা আছে অর্থাৎ পেজ নাম্বার 49, সেই যে ভিডিও বা ওই কোশ্চেনের অ্যান্সারের যে ভিডিও, সেটা আপলোড করা হবে। ঠিক আছে? তোমরা যারা এখনও প্রথমে টেস্ট পেপারের যে সলিউশন সেগুলো দেখোনি, অবশ্যই সেগুলো দেখবে, কারণ এই 8 থেকে 10টা টেস্ট পেপার যদি তোমরা ভালো করে দেখো, তাহলে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে।